সংশ্লিষ্ট মন্ত্রণালয় তারা ব্যবস্থা নেবে। আর আমাদের তো কোঅর্ডিনেশন একটা আছেই, আমরা কোঅর্ডিনেট করার চেষ্টা করি। যে একজন দর্শক চট্টগ্রাম থেকে বললেন যে সৌদি আরবে যাওয়ার ক্ষেত্রে শুধুমাত্র প্রসেসিং ফি হিসাবে তার কাছে 2-2.5 লাখ টাকা চাওয়া হচ্ছে, ভিসার ফি তো আলাদা সেখানে থাকে। আসলে সৌদি আরবে যেতে কত টাকা লাগার কথা? যে উনি কিন্তু আরেক চট্টগ্রাম থেকেই ভাই বলছিলেন ড্রাইভিং ভিসা। জি, এখন এরা ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, এটার মাধ্যমে কিন্তু ভিসা সংগ্রহ হয়। তার সৌদি আরবে যাওয়ার জন্য তার যে ফ্রেন্ড কিংবা আত্মীয় স্বজন রয়ে গেছে তার কাছে সে পেমেন্ট করতেছে, একদম ব্যক্তিগত যোগাযোগ কিন্তু তার এটা। সে 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা যাই দিক না কি জন্য এরকম ব্যক্তিগতভাবে যোগাযোগ করে সে টাকাটা ওখানে দিচ্ছে। এটা বন্ধ করা আমাদের পক্ষে খুবই কঠিন ব্যাপার। আমাদের রিক্রুটিং এজেন্সি যারা আপনার কোম্পানি থেকে ডিমান্ড নিয়ে আসে, যারা ওখানে লোক পাঠায়, ওরা যদি আপনার 1,65,000 টাকা বেশি টাকা নিয়ে থাকে সেক্ষেত্রে কমপ্লেন আমাদের কাছে আসতে পারে। তারা যদি সরকারিভাবে যেতে চায় বা বাইরের মাধ্যমে তাহলে আসলে কত টাকা লাগার কথা? এটা ক্যাপ নির্ধারণ করা আছে, ওখানে 1,65,000 টাকা তারা দেবে সৌদি আরবের যাওয়ার জন্য। অনেক ধন্যবাদ সচিব মহোদয়, নিশ্চয়ই এই তথ্য তাদের অনেকখানি কাজে লাগবে। আমরা একটু বাইরের মহাসচিবের কাছে ছোট্ট একটা প্রশ্ন করে যেতে চাই যে অবস্থায় এই যে তারা অবৈধ হয়ে যাচ্ছে এবং স্টুডেন্টরা বলছে যা যা তাদের বলার কথা ওইখানে যে তারা তা কিছুই পায় না, যারা এরকম করে পাঠায়, সচিব মহোদয় বললেন যে একটা চক্র গড়ে ওঠে যারা এমন করে লোকদের পাঠায়, তাদের শনাক্ত করার ক্ষেত্রে আপনাদের কোনো কিছু ব্যবস্থা থাকে নাকি, বা আপনাদের কোনো এজেন্ট যদি এই ধরনের ভুলভাল মিথ্যা স্বপ্ন দেখিয়ে পাঠায় এবং সেই অভিযোগ যদি আপনারা পান সেক্ষেত্রে আপনারা কোনো ব্যবস্থা নেন নাকি? হ্যাঁ, প্রথম হলো যে বাংলাদেশ থেকে অনেক আমাদের ইমেজ যেটা নষ্ট হচ্ছে, অনেক সময় ফেক হাজি যাচ্ছে, ফেক স্টুডেন্ট যাচ্ছে, ফেক ট্রেনিং ভিসাতে লোক যাচ্ছে, ফেক প্রফেশনাল ভিসাতে লোক যাচ্ছে, ট্যুরিস্ট যাচ্ছে, যাদের কোনো বিএমইটির কোনো ক্লিয়ারেন্সের দরকার পড়ে না এবং তারা বাইরের কোনো সদস্য না। তো ওই ব্যক্তিগুলি যখন ট্যুরিস্ট হিসেবে যায় মনে হচ্ছে বেড়াতে যায়, যে থেকে যায়, যে তারা চিট হয়। স্টুডেন্টদের ধারণা হলো মালয়েশিয়াতে যে চাকরি করে লেখাপড়া করবে, যেটার ভুল ধারণা। আর হাজি এবং ট্রেনিং এবং এই প্রফেশনাল লোকগুলো এভাবেই যাচ্ছে যে তারা বিপদগ্রস্ত হচ্ছে, যেখানে বাইরের এবং সরকারের করার কিছু থাকে না। কিন্তু বাইরের পক্ষ থেকে আসলে কোনো পরামর্শের জায়গা আপনাদের আছে কিনা, যারা স্টুডেন্ট ভিসায় যায় তারা আসলে কি দেখে যাবে যে যাতে তারা এই ধরনের মানে এই ধরনের স্বপ্ন দেখানো কথা করে তারা বিরত থাকবে? হ্যাঁ, তারা বিরত থাকতে পারে একটা ভাবেই যে মালয়েশিয়াতে যারা পড়তে যাবে তারা শুধু পড়ার জন্যই যাবে, পড়ার ব্যক্তিদেরকে চাকরি করার কোনো সুযোগ নাই। এখানে আপনাকে যেমন একটা উদাহরণ হিসেবে বলতে পারি যে এক ভদ্রলোক বলেছিল যে সেখানে সে অর্ধেক লুকিয়ে সেখানে অবৈধ হয়ে গেছে। মালয়েশিয়াতে অনেকে আছে যারা ট্যুরিস্ট এবং ট্রেনিং এর জন্য যায়, যে আর থেকে যায়, তখন তার কোনো কাগজপত্র থাকে না, তখন বেরোতে গেলে তো পুলিশ ধরে। বাট এই ব্যাপারে শুধু আমরা বাইরের তরফ থেকে একটা জিনিস বলতে চাই যে আপনারা বিদেশে চাকরির জন্য গেলে বৈধ ভিসাতে যাবেন, সরাসরি রিক্রুটিং এজেন্সির সাথে যোগাযোগ করবেন এবং অভিবাসন আইন 2013কে ফলো করে বিএমইটি এবং মন্ত্রণালয়ের নিয়োগপত্র আছে কিনা আপনার কাছে এবং আপনি স্মার্ট কার্ড নিয়ে গেছেন কিনা বা বিএমইটির ক্লিয়ারেন্স আছে কিনা সেটি দেখে যাবেন, তাহলে আপনি প্রতারিত হবেন না। তবে আপনার একটাই জিনিস আমি একটু ক্লিয়ার করে নিই, আপনার প্রথম প্রশ্নটি যেটা ছিল যে ওয়ার্কাররা এরা তো অনলাইন বুঝে না, ওরা তো ভিসা চেক করতে পারে না। এখন ওরা না পারলেও ওদের আত্মীয় স্বজন চেক করতে পারে। এখন সরকারের যত ইঞ্জিন আছে তারাও যখন ক্লিয়ারেন্স দেয় সকল কাগজপত্র সঠিক কিনা সে কম্পিউটারে চেক করে শুধু পাসপোর্ট নাম্বারটা দিয়ে ক্লিক করলেই তার কাতারের ভিসা চলে আসে। সুতরাং তার চেক করা এখন খুব সহজ, অ্যাপস খুবই সহজ এবং সরকারের প্রতিটি জায়গায় এই ভিসাগুলি অনলাইনে চেক করে যায় এবং ইমিগ্রেশনও যখন যায় এয়ারপোর্টে ইমিগ্রেশনের ক্রস করার সময় তার ভিসাটি চেক করে তাদেরকে পাঠায়। সুতরাং শ্রমিকদের সুরক্ষার ব্যাপারটি ইট ইজ টেকেন প্রপারলি কেয়ার অফ, কিন্তু শ্রমিকদেরকে বুঝে যেতে হবে যে আমি যেন বৈধ ভিসাতে যাই। যেরকম সৌদি আরবের কথা বলেছে যে ড্রাইভার ভিসাতে আমরা কিছু আত্মীয় স্বজন আছে, সৌদি আরবের ড্রাইভার ভিসার নামে অনেকে লেবার চলে যাচ্ছে, তখন সে ড্রাইভারের পাসপোর্ট, ড্রাইভারের লাইসেন্স প্রত্যেকটি জিনিস তখন সে ফেক করে যেতে চায়, আর যাওয়ার জন্য সে প্রতিটা জায়গায় টোল দেওয়া হয়, আর এই কারণে তার অভিবাসন ব্যয়টাও বাড়ে। তো আমিও আপনার মাধ্যমে সেটা বলতে চাবো, যারা ড্রাইভার শুধু তারাই ড্রাইভারের বিষয়ে যাবেন, আর প্রসেসিং করতে এত টাকা লাগে না, নিশ্চয়ই কোনো সেটা আমি জানি না, বাট বৈধ রিক্রুটিং এজেন্সির কাছে যাবেন, অভিবাসন ব্যয় আপনার কমবে, সরাসরি যোগাযোগ করবেন, অভিবাসন ব্যয় কমবে এবং যাওয়ার সময় আপনারা দেখবেন যে আপনি যেন বিএমইটির বহির্গমন ছাড়পত্রটি আপনি নিয়ে যাচ্ছেন। আপনি শুধু এক লাইনে একটা যাই, তার মানে মালয়েশিয়াতে যারা স্টুডেন্ট ভিসায় যাবে তাদের সেখানে বৈধভাবে কাজ করার আসলে সুযোগ নেই?
কোনো বৈধভাবে কাজ করতে পারে না, স্টুডেন্টরা তারা স্টুডেন্ট হবে, কোনো কাজ করতে পারবে না। আমরা এই তথ্যটা নিশ্চয়ই যারা যান মনে করেন যে মালয়েশিয়াতে গেলে পড়াশোনা শেষ করে কাজ করতে পারবেন, তারা নিশ্চয়ই গুরুত্ব সহকারে এই কথাটা শুনবেন। তবে দর্শকও অপেক্ষা করছে। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত নিয়ে অনেক কথা হচ্ছিল। আরব আমিরাত থেকে স্কাইপে আমাদের সাথে যুক্ত হচ্ছেন কোন দর্শক, আমরা তার কাছ থেকে সেখানকার অবস্থা জেনে আসি। দর্শক স্কাইপে যিনি আছেন, আমরা আপনাকে দেখতে পাচ্ছি, আপনার নাম কি এবং কি সমস্যা চলছে সেখানে? জি ম্যাডাম, আমি সবুজ বলছি দুবাই থেকে। জি জি আপনি বলুন, আমরা শুনতে পাচ্ছি। জি, আপনি দেখতেও পাচ্ছি, শুনতেও পাচ্ছি, আপনি বলুন। জি ম্যাডাম, হচ্ছে কি আমরা আজকে আমি 2008 সালে আসছি, আসার পরে কোম্পানিতে এই পর্যন্ত আসি। তো আমি বর্তমানে একটা ইলেকট্রিশিয়ানের কাজ করতে আছি। তো এই প্রথম যে বেতনে আসছি, বর্তমানে আমি এখন 2-3 কোম্পানিতে আরো ভালো বেতনে ইন্টারভিউ দিয়েছি এবং ওই ইন্টারভিউতে আমি টিকে ভালো বেতনে এবং 2500 টাকা বেতনে চান্স পাইছি। কিন্তু আমাদের ভিসাটা রিলিজ হচ্ছে না, যার কারণে আমি দ্বিতীয় কোম্পানিতে যাইতে পারতেছি না। তো আমার কাছে একটা মাননীয় শ্রমমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রীর কাছে এটাই আমার আবেদন, যাতে রিলিজের কোনো একটা বিদেশের গভর্নমেন্টের সাথে কথা বলে যাতে রিলিজের একটা সুযোগ সুবিধা যদি করে দিত, তাহলে আমাদের জন্য অনেক ভালো হতো এবং ভালো একটা বেতনে যে ওই কোম্পানিতে যে ঢুকতে পারতাম। তো যদি এটা শ্রমমন্ত্রী হিসাবে যদি করে দিতে পারতো অনেক ভালো হতো আমাদের। আমরা আপনার প্রশ্ন বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ। এখানে সচিব মহোদয় আছেন, নিশ্চয়ই তার কোনো বক্তব্য আছে এখানে, আমরা তার কাছে যেতে চাই। একজন দর্শক অপেক্ষা করছেন ফোনে, সেই ফোনটাও নিয়ে তারপর যাচ্ছি। দর্শক কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্ন করুন। আমি বলছি ময়মনসিংহ জেলা গজারিয়া থানা থেকে। জি বলুন। আমার প্রশ্ন হলো, সৌদি আরবের ভিসা বাংলাদেশ প্রসেসিং করতে গেলে একটা ভিসার দাম যদি পড়ে 1.5 লক্ষ টাকা বা 2 লক্ষ টাকা, কিন্তু প্রসেসিং করতে লাগে 2.5 লক্ষ টাকা, এটার মানেটা কি? আর মেডিকেল করার জন্য এখন যেতে হয় সিলেট, এটার মানেটা কি? ঢাকার ভিতরে কি করা যায় না? আর সিলেটে মেডিকেল করতে গেলে ওইখানেও দালাল বা ওইখানেও ভিতরে একটু সমস্যা হইতে হয়। যেমন একটা মেডিকেলের জন্য 50,000 60 থেকে 80,000 পর্যন্ত নেয়, এটার কারণটা কি? আমরা আপনার প্রশ্ন বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ। আর আরেকজন দর্শক আছেন স্কাইপে, আমরা তার বক্তব্যটা নেই। দর্শক আরব আমিরাত থেকে বোধহয় বলছেন, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমার নাম নোমান। আমি 2008 সালে এই আরব আমিরাতের দুবাইতে আসছিলাম। 4 বছর পরে আমি ক্যান্সেল করে আবার চলে যাই, কোম্পানি বন্ধ হওয়ার দরুন। তারপরে আবার 2016 সালে ভিজিটে আইসা, তারপরে এখানে ভিসা ট্রান্সফার এবং নতুন ভিসা ইস্যু না হওয়ার দরুন আমি ইনভেস্টর এবং পার্টনার ভিসা লাগাইছি, প্রায় 8-10 লক্ষ টাকা খরচ হয়েছে। কিন্তু এখন দেখি যে মালিককে খুঁজে পাচ্ছি না এবং লাইসেন্স এক্সপায়ার হয়ে গেছে প্রায় 5 মাস, কিন্তু এখন পর্যন্ত কাউকে খুঁজে পাচ্ছি না। 3 বছর পরে, 3 বছরের ভিসার মেয়াদ 1 বছর চলে গেছে। তো 2 বছর পরে কি হবে আমার নিজের ভাগ্য আমি নিজেই জানি না, এই পরিস্থিতিতে আছি। তো এখন যদি নতুন ভিসা ইস্যু হোক বা না হোক, যদি এখানে ট্রান্সফার সুবিধাটা থাকতো তাহলে আমাদের প্রবাসীরা অনেক উপকৃত হইতাম। আমরা বুঝতে পেরেছি, শুধু ভিসার যে সমস্যা শেষ হয়ে গেছে তা না, মানে ট্রান্সফার সুবিধাও সেখানে নেই। অনেক ধন্যবাদ। দর্শক ফোনে আরেকজন আছেন। দর্শক কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। জি, আমি মঞ্জু বলছি নোয়াখালী থেকে। জি বলুন। জি ম্যাডাম, আমি 4 বছর আগে দুবাই থেকে ফেরত আসছি ভিসা জটিলতার কারণে একমাত্র। তো আমার প্রশ্ন হচ্ছে যে সচিব সাহেব বলছেন একটু আগে যে 2 দেশের সমঝোতার মাধ্যমে ভিসা খুলতে পারে। মাস দিয়ে আমাদের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সবাই যায় ঘুরে আসছে, তো কোনো ফলাফল তো হলো না, ভিসা তো খুললো না। বর্তমানে ওখানে যারা আছেন ওরা তো বিপদে আছেন, আমরা যারা দেশে আছি আমরা অসহায় অবস্থায় আছি, মানবতা জীবনযাপন করতেছি। আমি এবং আমার পাড়া প্রতিবেশী সমাজে সবাই মিলে আমরা 50 থেকে 60 জন ফেরত আসছি, যার নাকি আমরা ভালো পর্যায়ে ছিলাম। ভিসা যদি খোলা থাকতো বা ট্রান্সফার থাকতো, আমি RTR-এ ড্রাইভিং ভিসা পাইতাম। আমি প্রেস জব করি, বর্তমানে বাংলাদেশে প্রেস ওইখানে প্রেসে জব করতাম, ভালো পর্যায়ে ছিলাম। 2500-3000 দেড়াম আমার মান্থলি স্যালারি আসতো, কিন্তু বর্তমানে দেশে এসে আমি খুবই খারাপ অবস্থায় আছি। আর আমি কখনো হুন্ডি বা বিকাশে রেমিটেন্স পাঠাই নাই, সম্পূর্ণ ব্যাংকের মাধ্যমে আমার সম্পূর্ণ টাকা দেশে পাঠানো হয়েছে। আমরা তো দেশের জন্য কাজ করছি ম্যাডাম, বিনিময়ে আমরা কি পাইছি সরকারের কাছ থেকে? সরকার আমাদের জন্য কিছুই করে নাই। আর উনি বলছে স্মার্ট কার্ড,
স্মার্ট কার্ড নিয়ে যে আমরা একবার বিমানবন্দর থেকে পার হয়ে গেছি, তারপর তো আমাদের স্মার্ট কার্ড আর কেউ খুঁজে নেয়, আমাদের কাছে আজকে নেয়। দ্বিতীয় হচ্ছে 70,000 নারী কর্মী উনি দেশে পাঠাইছেন বাইরে, কিন্তু 70,000 না পারে আমরা যারা ফেরত আসছি আমাদের মাছ থেকে মাত্র 7,000 পাঠান, তার দ্বিগুণ রেমিটেন্স আমরা দেশে পাঠাবো। কারণ আমরা 3টা মেয়ের সহ একটা ছেলে ইনকাম করতে পারি সৎ পথে। অনেক ধন্যবাদ দর্শক। নেক্সট হচ্ছে ম্যাম আরেকটা কথা, নেক্সট হচ্ছে উনি সৌদির কথা বললেন। সৌদি নাজরান নামে একটা শহর আছে যা নাকি ভিসা প্রসেসিং করতে গেলে বাংলাদেশ থেকে 2.5 থেকে 3 লাখ টাকা দিতে হয়। আমি সৌদি যাওয়ার জন্য ম্যাডাম ড্রাইভিং লাইসেন্স সবকিছু তৈরি করছি, কিন্তু মেন পাওয়ার হচ্ছে না। কাগজ এজেন্সির সাথে যোগাযোগ করলে ওরা বলে 3 লাখ টাকা বডি কন্ট্রাক্ট, 4 লাখ টাকা বডি কন্ট্রাক্ট তোমাকে পাঠিয়ে দেবো, ভিসার দাম আলাদা। কিন্তু কেন সৌদিতে সরকার বলছে যে স্বল্প খরচে শ্রমিক পাঠানো হবে। আমরা পুরোপুরি, আমাদের ট্রেনিং লাগবে না, আমাদের কিছু না ম্যাডাম, আমরা পুরোপুরি এক্সপিরিয়েন্স আছি, আমরা কাজ জানা অভিজ্ঞ, আমরা দেশে ফেরত আসছি, আমাদের জন্য কিছু করেন। দুবাই ভিসা ইমিডিয়েটলি খোলার একটা ব্যবস্থা। আমরা বুঝতে পেরেছি আপনি সমস্যার সমাধানও বলছেন, একই সাথে সমস্যাও বলছেন, অনেকগুলি প্রশ্নও ছিল, আমরা যেতে চাই। তবে আরেকবার থেকে আরেকটি ফোন নিয়ে আমরা একবারে যাচ্ছি। স্কাইপে আছেন দর্শক, নাম কি, কি সমস্যা আপনার যদি বলতেন? আমি মোহাম্মদ বদরুল ইসলাম। জি জি, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। জি জি, আমি মোহাম্মদ বদরুল ইসলাম। আমি 2009 সালে আমি দুবাইতে আসি। আসার পরে আমি কোম্পানিতে ছিলাম 750 টাকা বেতনে। তখন 750 টাকা যখন বেতনে ছিলাম, তখন মনে করেন আমি নিজে খানা খাইয়া, অথচ নিজের প্যাকেট খরচ, অথচ দেশে কি পাঠাবো, ফোন টোন করবো, ফ্যামিলির সাথে যে কথা বলবো, সেই টাকা দিয়ে আমি বাড়িতে আয় করিয়া যে টাকাগুলো আমি দেশে পাঠাবো, সে টাকাগুলা তখন থাকতো না। তখন আমি আমার কোম্পানিতে কমপ্লেন করেছি যে আমার বেতনটা একটু, হয়তো স্যালারিটা একটু বাড়ানোর জন্য। তখন আমরা কয়েকজনে মিলিয়া বলছিলাম, তখন আমরা 7-8 জন লোক ছিলাম, তখন আমাদেরকে ক্যান্সেল করে দিছে। তখন কিছু কিছু লোক চলে গেছে দেশে। তখন মনে করেন আমি দেশে যাইতে পারিনি এর জন্যই যে আমি যদি দেশে যাই আমার ফ্যামিলিটা ধ্বংস হয়ে যাবে, অথচ আমি দেশে গিয়ে আমার চলার তেমন আমার অভিজ্ঞতা তেমন নাই। তো এর জন্য আমি এই দেশে বর্তমানে আমি 2 মাস থেকে অবৈধ হিসাবে আছি। যে যখন ক্যান্সেল হয়েছিলাম তখন আমার কোনো ট্রান্সফার ছিল না, বা আমি যে ভিসা লাগাই অন্য কোনো জায়গায়, যে কোনো এরকম কোনো সুযোগ সুবিধা ছিল না। তো এই আশায় আমরা আছি যে যদি কোনো আপনি যেখানে আছেন, আমরা অনেক মানুষজন সেখানে দেখতে পাচ্ছি পেছনে, সবাই নিশ্চয়ই কথা বলতে চান, আমাদের সবার কথা নেওয়া তো আসলে সম্ভব নয়। আপনার মাধ্যমে জানতে চাই, এমন আপনার আশেপাশে যারা আছেন সবাইকে এই ধরনের জটিলতায় ভুগছেন কিনা, এবং আসলে সংখ্যাটা কত হতে পারে আপনার ধারণা? জি, আমরা যে জায়গায় আছি দুবাই সোনাপুর এরিয়ার মধ্যে মিনিমাম মনে করেন 50 থেকে 60,000 লোক এইরকম আছে। সবাই বাংলাদেশ, সবাই বাংলাদেশি যে এরকম আছে। অথচ অনেক লোক আছে অবৈধ, দেশে যাইতে পারতেছে না। এর জন্য এই যে দেশে গেলে আমি দেশে যাই আমি কি করব, আমি এত টাকা খরচ করে আসছি, কেউ বাড়ি বন্ধক দিয়ে আসছে, কেউ জায়গা বন্ধক দিয়ে আসছে, কেউ অনেক সমস্যায়, তো পরে প্রবাসী আসা লাগে না। এর জন্য লেবার মনে করেন মানে আমাদের বাংলাদেশের সরকারের কাছে ওদের সবার কাছে মানে এই অনুরোধ যে ট্রান্সফারটা যদি খোলা হতো, অথচ অবৈধ লোক যদি কোনো বৈধ হওয়ার কোনো সুযোগ সুবিধা দিতে পারতো, এটাই মানে আমাদের প্রবাসের জীবনযাপন করা আমাদের জন্য। অনেক ধন্যবাদ। আপনার নিরাপদে থাকবেন, একটু নিরাপদে থাকবেন, সেফে থাকার চেষ্টা করবেন যেভাবে হোক সেখানে। এর মধ্যে আসলে কেমন করে সেই সমস্যার সমাধান হবে আমাদের জানা নেই। তারপরে যেহেতু সচিব মহোদয় এখানে আছেন, সংযুক্ত আরব আমিরাতে আবুধাবিতে যে সংকটের তৈরি হয়েছে, তিনি নিশ্চয়ই আপাতত কোনো একটা সমাধান দিবেন, আমরা সেই আশা করি। তার কাছে ফেরার আগে আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি আবারও।